আরিফিনস অডিও বুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আমরা দেশ বিদেশের বিখ্যাত লেখকদের গল্প, উপন্যাস, আত্মজীবনী, ভ্রমণ কাহিনী ইত্যাদি পাঠ করে শুনিয়ে থাকি। আশা করি আমাদের সাথেই থাকবেন। আমাদের আজকের গল্প A.E.D. স্মিথের ভুতুড়ে কোট। আমি বেশ ভালো করেই জানি অফিসের অন্য লোকেরা আমাকে মনে করে এক অদ্ভুত জীব, এক বিচিত্র পক্ষী বিশেষ। যদিও একজন লোক যে অধ্যয়নশীল স্বভাব বিশিষ্ট, যে গোলমাল পছন্দ করে না এবং যে নির্বোধের সঙ্গই বেছে নেয়, আরও বিশেষ করে যে দৃষ্টির অভাব হেতু মোটা কাঁচের চশমা পরে, সে সবসময় নিচমানা লোকদের কাছে ভুল বুঝে থাকবে। সাধারণভাবে আমার বন্ধুদের মতামতের জন্য যে অবজ্ঞা পাওয়া উচিত তাই দিয়ে থাকি, কিন্তু এই মুহূর্তে আমি ভাবতে শুরু করছি যে তাদের অভিমতের পেছনে হয়তো কিছু থাকতে পারে। যদিও আমি এই বিচিত্র পক্ষী বিশেষ ব্যাপারটা মেনে নিতে পারি না, তবে নিঃসন্দেহে আমি একটা গাধা, একটা প্রথম শ্রেণীর বোকা লোক। তা না হলে আমি দিব্যি আরামের সকলের সাথে মিলেমিশে ছুটিটা উপভোগ করতে পারতাম, ভাঁড়ের গান শুনে অথবা সমুদ্রের ধারে বিশ্রাম নিয়ে দিন কাটাতাম। তার পরিবর্তে ফ্রান্সের এক নাম না জানা জায়গায় বোকার মতো সাইকেলে ঘুরে বেড়াবার মতলব করেছি। বৃষ্টিতে পুরাদস্তুর ভিজে, ক্ষুধার্ত ও দিশেহারা হয়ে এক অচেনা দেশে অপরিচিতের মতো হতোদ্যমে মাল বোঝাই সাইকেল ঠেলতে ঠেলতে ঘুরে বেড়াচ্ছি। গর্দভের মতো বাছাই করার এই বর্তমান ফল। ঝড়ের বেগে আমি নির্দিষ্ট পথ থেকে অনেক মাইল দূরে সরে গেছি। ভোস দেশের এক জনশূন্য রাস্তা দিয়ে প্রায় 2 ঘন্টা ধরে প্রবল বৃষ্টি মাথায় করে অনেক কষ্টে চলেছি। কোথাও জীবন্ত মানুষ অথবা মানুষের বাসস্থান চোখে পড়েনি। অনেকক্ষণ পর অবশেষে একটা মোড় ঘুরতেই সামনে একটা বাড়ির ছাদের অংশ এবং চিমনি চোখে পড়ল। রাস্তা ছেড়ে একটু ভেতরে একটা গাছের ঝাড়ের আড়ালে নির্জন জনশূন্য পরিবেশে বাড়িটা অবস্থিত। এমনকি সেখানে আকর্ষণ করার মতো কিছু নেই, তবু ওই বন্য পরিবেশের মধ্যেও বাড়িটা স্বাগতম জানাবার পক্ষে যথেষ্ট। সাময়িক আশ্রয় পাবার আশায় এবং কিছু খাবার প্রয়োজনেও আমি সেই দিকে তাড়াতাড়ি চলতে লাগলাম। 200 গজ যাবার পর তবে বাড়ির গেটের সামনে এসে হাজির হয়ে এক শোচনীয় হতাশার সম্মুখীন হলাম। ছাদহীন দারোয়ানের ঘর, পুরনো ক্ষয়প্রাপ্ত লোহার গেট, দুটো কবজার উপর ভর করে ঝুলছে। সামনের পায়ে চলার পথটা ঝোপঝাড়ে ভর্তি। এসব কিছুই ইঙ্গিত দিচ্ছে এখানে কেউ থাকে না। মন থেকে সব ভাবনা চিন্তা ঝেড়ে ফেলে এই বলে চাঙ্গা করে তুলতে লাগলাম যে এমন দুর্যোগময় অবস্থার মধ্যে এই পরিত্যক্ত বাড়িটা অবজ্ঞা করা ঠিক নয়। কোনো ঢাকা জায়গায় দাঁড়াতে পারলে আমার ভিজে পোশাক নিংড়োতে পারবো, আর ভাঙা সাইকেলটাও মেরামত করে নিতে পারবো। তাই আর সময় নষ্ট না করে সাইকেল নিয়ে বারান্দার নিচে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। সেটা একটা পুরনো জমিদার বাড়ি বলে মনে হলো। লতাগুল্ম বাড়িটার দেওয়াল ঢেকে ফেলেছে। দরজার পাশে দুধারে খোদাই করা পাথরে বংশমর্যাদার নিদর্শন। বোঝা যাচ্ছে এখানে একসময় উঁচু দরের লোক বাস করত। জানালাগুলো প্রায় সব বন্ধ, ঝুলে ভর্তি। মনে হচ্ছে বহুদিন এখানে কেউ বাস করেনি। দরজাটা খোলবার চেষ্টা করলাম। কি আশ্চর্য, দরজা খোলা! কাঁধের একটু ধাক্কা লাগতেই পাল্লাটা ক্যাঁচ ক্যাঁচ শব্দে ফাঁক হয়ে গেল। সামনে বড় হল ঘর, অস্পষ্ট আলোয় ভেতরে ঢুকলাম। একটা ঝাপসা গন্ধ নাকে এলো। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে চারদিকে চোখ বোলালাম। একটা পুরনো খালি বাড়িতে ঢুকলে যেমন গা ছমছম করে, আমারও তেমনি একটু ভয় ভয় করছিল। আমার সামনে একটা চওড়া সিঁড়ি, তার ঠিক উপরে লম্বা মতো জানালা। কাঁচগুলো মাকড়সার জালে আর ময়লায় ভর্তি, একটুও আলো দেখা যাচ্ছে না। সিঁড়ি দিয়ে উঠে সামনেই যে ঘরটা দেখা গেল, তার দরজাটা ঠেলে খুলে ফেললাম। ঘরটা বেশ বড় আর সাজানো গোছানো। এটাই প্রধান হল ঘর বলে মনে হলো, যদিও বহুদিন অযত্ন ও অপব্যবহারে শোচনীয় অবস্থা। কারুকার্য করা কার্নিশ ভেঙে ভেঙে গেছে। ঘরের ছাদের এক কোণের চুন বালি একেবারে খসে গেছে। 18 শতাব্দীর আসবাবপত্রগুলোর সবুজ ছাতা ধরেছে। ছেঁড়া পর্দা ঝালরগুলো ঝুলছে। দরজার গোড়া থেকে ফায়ারপ্লেস অবধি সুন্দর পার্সিয়ান কার্পেটের প্রায় অর্ধেকটায় কমলা রঙের ছাতা গজিয়ে উঠেছে। ফায়ারপ্লেসটা দেখে আমার মাথায় একটা বুদ্ধি এলো।
জ্বালানি কিছু পেলে আগুন জ্বালিয়ে গরম চা করতে পারি আর ভিজে পোশাক শুকিয়ে নিতে পারি। বাইরে একটু খুঁজতেই শুকনো ডালপালা পাওয়া গেল। কিছু ডালপালা নিয়ে আবার বাড়িতে ঢুকে চটপট সিঁড়ি দিয়ে উঠলাম। কিন্তু কেন জানি না ঘরটার চৌকাঠে দাঁড়িয়ে হঠাৎ থমকে গেলাম। পা দুটো যেন তাদের ইচ্ছায় আমাকে আর টেনে নিয়ে যেতে চাইল না। আবার পায়ের কাছে নামিয়ে রেখে কিছুটা অনিশ্চিতভাবে দরজায় দাঁড়িয়ে রইলাম। সেই পরিবেশের মধ্যে আমি অজানা বিপদের গন্ধ উপলব্ধি করতে লাগলাম। এ জায়গা ছেড়ে যাবার সময় সব যেমন ছিল তেমনই আছে, তবু আমার বোধ হচ্ছে আমার স্বল্পকালের অনুপস্থিতিতে অশুভ কিছু এই ঘরে ঢুকেছিল, আবার বেরিয়ে গেছে। আমি ভীতু অথবা কুসংস্কারাচ্ছন্ন লোক নই, অথচ কিছুক্ষণ পরে আমি অতি বিনয়ী হয়ে ডালপালা তুলে নিয়ে সিঁড়ির দিকে গেলাম। আসলে কিন্তু কোনো ভয় পেয়ে আমি এ কাজ করিনি। আমার মনে হলো সদর দরজার কাছাকাছি থাকলে এবং নিচে কোনো ঘরে আগুন জ্বালালে হয়তো আমি বেশি স্বস্তি পাব। যদিও এটা একটা ডাহা মূর্খের কল্পনা, তা আমি জানি, কিন্তু আচ্ছা, যদি কিছু অদ্ভুতই ঘটলো। ওই পথ দিয়ে হঠাৎ পালিয়ে যাওয়ার চেষ্টা করলাম। সিঁড়ির দ্বিতীয় ধাপে পা দিয়ে যেই খোলা সদর দরজার আলোর দিকে তাকিয়েছি, হঠাৎ একটা জিনিস নজরে পড়তেই চমকে উঠলাম। মনে হলো কেউ যেন এইমাত্র ধুলোর উপর দিয়ে থলে কিংবা ওই ধরনের কিছু সিঁড়ির মাঝখান দিয়ে উপরে টেনে তুলেছে। আরও লক্ষ্য করলাম সিঁড়ির শেষ ধাপ থেকে সেই ঘষরানো দাগটা হলঘর পেরিয়ে উল্টো দিকে দেওয়ালের কাছে গিয়ে শেষ হয়েছে। সেখানে দেওয়ালে আটকানো আলনায় ঝুলছে একটা পুরনো পোকায় কাটা কোট। দেখলাম অনেকগুলো দাগ ঘরের বিভিন্ন দিকে গেছে। কোনোটা দুদিকে দরজার কাছে গিয়ে শেষ হয়েছে, কোনোটা সিঁড়ির পাশ দিয়ে বাড়ির পিছন দিকে গেছে, কিন্তু সবগুলো একটা জায়গা থেকেই উদ্ভূত, কোট ঝোলানো আলনা থেকে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে আমার পায়ের দাগ ছাড়া আর কোনো পায়ের চিহ্ন নেই। অস্থিরতা আবার আমাকে ঘিরে ধরলো। মনে হচ্ছে বাড়িতে কেউ বাস করে না, অথচ পরিষ্কার বোঝা যাচ্ছে কেউ বা কিছু সম্প্রতি এখানে ছিল। কে অথবা কি অশান্ত অনুসন্ধানী প্রাণী যে ওই কোট থেকে অদ্ভুত দাগগুলো করেছে? কোনো বোকা ভবঘুরে হয়তো মেয়ে, যার পেছনে ঝুলে পড়া চাদরের ঘষানিতে তার নিজের পায়ের দাগ মুছে গেছে। সেই পুরনো কোটটার কাছে গিয়ে ভালো করে দেখলাম এটা একটা পুরনো ধাঁচের মিলিটারি ওভারকোট। তখনও দুই একটা ময়লা ধরা বোতাম লাগানো রয়েছে। বহুদিন ব্যবহারের স্বাক্ষর বহন করছে। যথেষ্ট সতর্কতার সঙ্গে আস্তে আস্তে আলনাটাকে ঘোরালাম। দেখলাম বাঁ কাঁধের ঠিক নিচে পেনির মতো গোলাকার একটা গর্ত, আর চারধারের কাপড় পোড়া ও বিবর্ণ। মনে হয় যেন খুব কাছ থেকে পিস্তলের গুলি লেগে এমন হয়েছে। যদি পিস্তলের গুলিতে এই গর্ত হয়, তবে নিশ্চয়ই কোনো মৃতের গায়ে এই কোট ছিল। একটা বিরক্তিতে মনটা ভরে উঠল, কিন্তু বেশিক্ষণ স্থান দিলাম না। এটা একটা কল্পনাও হতে পারে। তবে মনে হলো বিশ্রী কাপড়ের গন্ধ ছাড়াও যেন একটা পচা মাংস ও হাড়ের গন্ধও বেরোচ্ছে। কোনো জন্তুর পচা গন্ধ, মৃদু অথচ সন্দেহাতীত বাতাসে তা আমি আঘ্রাণ করতে পারছি। সেই সঙ্গে কিছু অবর্ণনীয় কিন্তু সত্য, ষষ্ঠ ইন্দ্রিয়ের দ্বারা অনুভূত অতীতের কোনো কলঙ্কিত ও লজ্জাজনক পাপ কার্যে সমস্ত পরিবেশটা ঘিরে রয়েছে। নিজেকে শক্ত করে তুললাম। কি এমন আছে যা ভয় করতে হবে? কোনো মনুষ্য লুণ্ঠনকারীদের ভয় পাই না, কারণ সব সময় আমার কাছে পিস্তল থাকে। আর ভূত, যদি সত্যিই কোনো অস্তিত্ব থাকে, তবে দিনের বেলায় তারা ঘুরে বেড়ায় না কেন? গা ছমছমে জায়গা, এটা ঠিক। আমি তো আর এখানে রাত কাটাচ্ছি না। আমার অতি প্রয়োজনীয় গরম চা ও সাইকেল মেরামত না করে বৃথা অলিক কল্পনায় ভীত হয়ে আবার আমি বৃষ্টির তাণ্ডবের মধ্যে বাইরে বেরোচ্ছি না। সুতরাং আমার কাছেই যে দরজাটা ছিল সেটা খুলে একটা ছোট ঘরে ঢুকলাম। এক সময় এটা পড়ার ঘর হিসাবে ব্যবহার করা হতো বলে মনে হলো। দরজাটার উল্টো দিকে ফায়ারপ্লেস, ঝাঁঝরিতে তখনও শেষ কাঠের ছাই পড়ে রয়েছে। খোঁচানি দিয়ে ছাই পরিষ্কার করে শুকনো ডাল সাজিয়ে নিলাম, কিন্তু কাঠগুলো এমন স্যাঁতসেঁতে ছিল যে আমার অর্ধেক দেশলাই শেষ হয়ে গেল, তবু আগুন ধরল না, শুধু ধোঁয়া বেরোতে লাগলো। চিমনি দিয়ে এক দমকা বাতাস এসে ঘরের মধ্যে ধোঁয়ায় ভর্তি হয়ে গেল। মেঝে হাঁটু ও হাত রেখে
কাঠগুলোর কাছে মুখ নিয়ে গিয়ে মরিয়া হয়ে ফুঁ দিয়ে আগুন ধরাবার চেষ্টা করতে লাগলাম। এই বিরক্তিকর কাজের মধ্যে হঠাৎ হলঘর থেকে একটা আওয়াজ শুনে চমকে উঠলাম। মনে হলো কে যেন মেঝে ধপ করে জামা ফেললো। পলকের মধ্যে উঠে দাঁড়িয়ে কান খাড়া করে কিছু শুনবার চেষ্টা করলাম। কোনো সাড়া শব্দ নেই। অটোমেটিক পিস্তলটা হাতে নিয়ে পা টিপে টিপে দরজার দিকে এগোতে লাগলাম। হল ঘরে কোথাও কিছু নেই, কিছু শুনতে পাওয়া যাচ্ছে না, কেবল বাইরে বৃষ্টির শব্দ। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সেই পুরনো কোটটার ঠিক নিচে মেঝে ধুলো উঠছে। দূর, একটা ইঁদুর। স্বগতোক্তি করে নিজের কাজে ফিরে গেলাম। পোড়া কাঠে আরও জোরে ফুঁ দিয়ে খোঁচাখুচি করে আরও দেয়াশলাই কাঠি জ্বালিয়ে আগুন জ্বালাবার চেষ্টা করতে লাগলাম। এর মধ্যেও আবার সেই অদ্ভুত শব্দ শুনতে পেলাম। খুব জোরে নয়, অথচ পরিষ্কার ও নির্ভুল। আরেকবার হল ঘরে গেলাম। ঠিক একই জায়গায় একইভাবে ধুলো উঠতে দেখলাম। চোখে পড়ার মতো আর কিছু নেই, কিন্তু সেই ষষ্ঠ ইন্দ্রিয়ের আসন্ন বিপদের ইঙ্গিত আরও বেশি করে অনুভূত হলো। এবার আমি বুঝতে পারলাম, এই পুরনো খালি বাড়িতে আমি একা নই। কোনো অপবিত্র অদৃশ্য কিছুর গুপ্তভাবে চলাফেরা স্পষ্টই উপলব্ধি করতে পারলাম। এসব চিন্তার আমার আর দরকার নেই। আমি বোকা ভীতু হতে পারি, কিন্তু এসব সহ্য করতে পারছি না। আমার জিনিসপত্র নিয়ে চলে যাই, তারপর যা ঘটে ঘটুক, এই বলে নিজেকে শক্ত করে তুললাম। ঘরের মধ্যে ফিরে গিয়ে তাড়াহুড়ো করে হ্যাভারসেকের ভেতরে জিনিসপত্র পুড়তে পুড়তে একবার ভয়ে ভয়ে দরজার দিকে তাকাতে লাগলাম। থলির মুখ বন্ধ করে দড়ির শেষ পাক দিয়েছি, এমন সময় হলঘর থেকে খুব আস্তে চাপা হাসির শব্দ শুনতে পেলাম। তারপরই মৃদু পায়ের শব্দ। ক্ষিপ্র গতিতে পিস্তলটা বার করে দরজার দিকে ফিরে ঘরের মাঝখানে চুপ করে দাঁড়িয়ে রইলাম। দেহের রক্ত ঠান্ডা হয়ে আসছে। দরজার ফাঁক দিয়ে দেখলাম একটা ছায়ার মতো কি যেন চলে গেল। তারপরে দরজায় একটু কেঁচর কেঁচর শব্দ। আস্তে আস্তে দরজাটা খুলে গেল। ভেতরে ঢুকলো সেই কোট। দরজার গোড়ায় সেটা সোজা হয়ে দাঁড়ালো, তারপর একটু এদিক ওদিক দুলতে লাগলো। অদৃশ্য লোক যেন কলারটা তুলে রেখেছে। এটা সেই কোট যেটা হল ঘরে ঝুলতে দেখেছি। অনন্ত শূন্যের মধ্যে পাথরের মূর্তির মতো আমি দাঁড়িয়ে, দৃষ্টি আমার দোরগোড়ায় বস্তুটির প্রতি নিবদ্ধ। আতঙ্কগ্রস্ত হয়ে সোজা দাঁড়িয়ে রইলাম। সম্মোহিতের মতো সমস্ত দেহ অবশ হয়ে গেল। অসাড় আঙ্গুল থেকে পিস্তলটা মাটিতে পড়ে গেল। তবু আমার মাথা ঠিক রইল। আমি জানতাম চরম অমঙ্গলের সান্নিধ্যে রয়েছি। দোরগোড়ায় নরক প্রসূত বস্তুটির যে অলৌকিক আভা বিচ্ছুরিত, তা সংক্রামক। এর সামান্য স্পর্শ মাত্র যে আমার দেহের ধ্বংস তা নয়, আমার আত্মার অনন্ত নরকভোগ। এখন সেটা ঘরের মধ্যে ঢুকছে, এক অবর্ণনীয় চলার গতি। অদ্ভুতভাবে খালি হাত দুটো দুলছে। কোটের প্রান্ত মেঝে একবার করে পড়ছে। ঘষরানির দাগ হচ্ছে, আর সেই সঙ্গে ধুলো উঠছে। ধীরে ধীরে আমার দিকে এগুচ্ছে। আমার বিস্ফারিত চোখ দুটো বস্তুটার উপর স্থিরভাবে নিবদ্ধ রেখে পায়ে পায়ে পিছু হটতে লাগলাম। আড়ষ্ট অচেতন যন্ত্রের মতো চলতে চলতে একেবারে অগ্নিকুণ্ডের দেওয়ালে পিঠ স্পর্শ করলো। তার পিছনে যাবার জায়গা নেই। মারাত্মক অশুভ উদ্দেশ্যে তখনও সেটা আমার দিকে এগিয়ে আসছে। শূন্য হাত দুটো কাঁপতে কাঁপতে উপরে উঠে আমার গলা ছোঁবার চেষ্টা করছে। মনে হলো পর মুহূর্তে সেগুলো আমাকে ধরে ফেলল। ভীতি ও আতঙ্কে বুঝতে পারলাম আমার সমস্ত বিচার বুদ্ধি লোপ পাবে। সেই মুহূর্তে একটা চিন্তা আমার মাথায় এলো। অনেক দিন আগে কোথায় যেন পড়েছিলাম, কি শুনেছিলাম, পবিত্র চিহ্নের ক্ষমতা অশুভ শক্তির বিরুদ্ধে। প্রচণ্ড প্রয়াসে ইচ্ছা শক্তিকে জাগরিত করে অসাড় আঙ্গুল তুলে ক্রস চিহ্ন তৈরি করলাম, এবং সেই মুহূর্তে পেছনে আমার অন্য হাতটা কিছু পাবার জন্য উত্তেজিত হয়ে হাতড়াচ্ছে। একটা ঠান্ডা শক্ত গোল কিছুর সংস্পর্শে এলো। সেটা পুরনো ভারী উনুন খুঁচানোর হাতল। সেই ঠান্ডা লোহার স্পর্শ আমার সমস্ত বোধ শক্তিকে জাগিয়ে দিল। বিদ্যুতের গতিতে সেই ভারী খোঁচানিটা তুলে নিয়ে আমার সামনে আতঙ্কজনক বস্তুটিকে আঘাত করলাম। দেখ! পর মুহূর্তে বস্তুটি পড়ে গেল এবং কোট ছাড়া আর কিছুই নয়, আমার পায়ের কাছে জড়ো হয়ে রয়েছে। অথচ আমি দিব্যি করে বলছি, এক লাফে সেটা পার হয়ে ঘর থেকে ছুটে বেরিয়ে গেলাম। আর চোখে ফিরে দেখলাম
বস্তুটি আমার পিছনে হামাগুড়ি দিয়ে তাড়া করছে। সেই অভিশপ্ত বাড়ির বাইরে এসে যে দৌড় লাগালাম, জীবনে সেরকম কখনো দৌড়াইনি। একটা সরাইখানার দরজায় অর্ধচৈতন্যহীন অবস্থায় পড়ে যাবার আগে পর্যন্ত আমার আর কিছুই মনে নেই। টলতে টলতে ভেতরে ঢুকে বলি, ঈশ্বরের দোহাই আমাকে মদ দিন। আমি যখন মুখে মদ ঢালছি তখন একটা ছোট জনতা বিস্ময়ে আমাকে দেখছে। আমি ভাঙা ফরাসি ভাষায় আমার কাহিনী বলতে চেষ্টা করলাম। বিহ্বল দৃষ্টিতে তারা আমার দিকে তাকিয়ে আছে। অবশেষে সরাইখানার মালিকের মুখে সহানুভূতির ভাব ফুটে উঠল। এও কি সম্ভব? মশাই ওই বাড়িতে ছিলেন? মশাইয়ের আরেক বোতল মদ লাগবে। পরে ওই মালিকের কাছ থেকে আমি একটা গল্প শুনি, যদিও সে বলার জন্য খুব আগ্রহী ছিল। নেপোলিয়নের সৈন্যদলের একজন অবসরপ্রাপ্ত অফিসার ওই পরিত্যক্ত বাড়িতে থাকত। আফ্রিকান বংশজ ওই লোকটি আধা পাগল ছিল। গল্প শুনে মনে হয় লোকটি অতি বদ ছিল। নিশ্চয়ই মশাই খুব খারাপ লোক ওই লোকটি। সে তার স্ত্রীকে মেরে ফেলে, সমস্ত জীবন্ত প্রাণীর উপর, এমনকি লোকে বলে তার নিজের মেয়েদের উপর নিদারুণ অত্যাচার করত। পুরনো জমিদার বাড়িটার খুব খারাপ নাম আছে। আপনি যদি 1 মিলিয়ন ফ্রাঁও দেন, তবু এদেশের কোনো লোকই ওই বাড়িটার কাছে যাবে না। গোড়ায় যা বলেছি, আমি জানি অফিসের লোকেরা আমায় একটা মানুষ মনে করে না, তাই তাদের কাছে আমি এ গল্প করিনি। তবু এটা ডাহা সত্যি। আমার নতুন সাইকেল ও জিনিসপত্র ওই ভূত প্রেত অধ্যুষিত জমিদার বাড়ির হল ঘরে হয়তো এখনও পড়ে আছে। কেউ যদি ওগুলো সংগ্রহ করতে সাহসী হয় তবে রেখে দিতে পারে। ধন্যবাদ বন্ধুগণ। শেষ হলো আজকের গল্প পাঠ। গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।